আসসালামু আলাইকুম, আমি সাজদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্পফায়ার বুক। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার ধারাবাহিকভাবে যে ইন্টারমিডিয়েটের বইয়ের 10টি চ্যাপ্টারের উপর যে গুরুত্বপূর্ণ লিখিত টপিকসগুলো আছে সেগুলোর উপর আজকের তৃতীয় অধ্যায় অর্থাৎ ক্লাস 11 এর অধ্যায় বা চ্যাপ্টার 3 এর যে বিভিন্ন লিখিত পরীক্ষার জন্য যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো সেই টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আজকে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন যেন আপনাদের কাছে আমার চ্যানেলের ভিডিওগুলো সবার আগে পৌঁছায় এবং আপনারা কেমিস্ট্রি রিলেটেড বিভিন্ন চাকরিতে এগিয়ে থাকতে পারেন। তাহলে আমাদের তৃতীয় অধ্যায় ক্লাস 11 এর তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে মৌলের পর্যাবৃত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তাহলে এই পর্যাবৃত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন থেকে কোন কোন টপিকসগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসে এবং গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এর প্রথমেই আলোচনা করতেছি আমরা যে কোন জিনিসটা পড়তে হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি আমি স্টার দিয়ে রাখছি। তারপরও আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এগুলো দেখে রাখবেন, কারণ বিসিএস আইআর বলি আমরা যেখানে বলি না কেন যেগুলোতে কেমিস্ট্রি থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসে এবং বেশি পরিমাণ প্রশ্ন হয়ে থাকে সেই চাকরি পরীক্ষাগুলোতে কিন্তু এই টপিকসগুলো থেকে খুবই কমন কোশ্চেন চলে আসে। তাহলে দেখে নিচ্ছি আমি পর্যায় সূত্রগুলো আপনারা অবশ্যই একটু দেখে নেবেন, যদিও পর্যায় সূত্রগুলো খুবই কম পরিমাণ ইম্পর্টেন্ট, তারপর আপনারা একটু দেখে নিলেন, যদিও এটা এতটা ইম্পর্টেন্ট না, তারপরও দেখা গেল অনেক সময় আমি একটা চাকরি পরীক্ষা মনে দেখছিলাম যে পর্যায় সূত্রের সর্বশেষ পর্যায় সূত্র যেটা সেটা মেন্ডেলের পর্যায় সূত্র এবং হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কারণে যেটা আধুনিক পর্যায় সূত্র এবং অত্যাধুনিক পর্যায় সূত্র মডার্ন পিরিয়ডিক ল সেটা আসছিল একটা পরীক্ষা মনে হয়। জাস্ট আমি এই জন্য আপনাদেরকে বললাম। এরপরে আপনারা যেটা দেখবেন এসপিবিএফ ব্লক মৌলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আপনাদের দেখতে হবে, কারণ এই বৈশিষ্ট্যগুলো থেকে আপনাদের জন্য এমসিকিউ বলেন রিটেন বলেন এখান থেকে প্রশ্ন হতে পারে। এবং ডি ব্লক অবস্থান্তর মৌল তো অবশ্যই দেখতে হবে, সেটা আমি আলাদা হাইলাইটস করে রাখছি, তারপর আমি বলে নিলাম। এরপর আপনাদের যে জিনিসটা দেখতে হবে পর্যাবৃত্তিক ধর্মগুলো, কারণ আপনারা দেখবেন আপনাদের কিন্তু তৃতীয় অধ্যায় থেকে বেশি পরিমাণ বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে তুলনামূলক কম প্রশ্ন হয়ে থাকে, কিন্তু তৃতীয় অধ্যায়ের টপিকসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সেজন্য আমি কিন্তু আপনাদের দেখছি যে এই তৃতীয় অধ্যায়ের টপিকসগুলো হচ্ছে বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করছি এবং যেগুলো বেশি পরিমাণে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, আমার দেখা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে আমি সেটা কিন্তু বলতেছি। আমি অনেকগুলো পরীক্ষা দিয়েছি, চাকরি পরীক্ষা দিয়েছি, অনেকগুলো ভাইবা দিয়েছি, তার মধ্যেই হচ্ছে আমি যেগুলো দেখছি যে বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে বিসিএস আইআর বলেন, বিএসটিআই বলেন, বিসিআইসি বলেন, বিভিন্ন চাকরি পরীক্ষা আমি সেই টপিকগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তাহলে এর মধ্যে আপনারা দেখুন পর্যাবৃত্তিক ধর্ম এবং গুরুভিত্তিক যে ধর্মগুলো আছে সব অবশ্যই আপনাদের এই জিনিসগুলো দেখতে হবে। তার মধ্যে তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনাঙ্কগুলো থেকে কিভাবে কোশ্চেন হয় আমি একটু আপনাদের বলে নেই। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকে প্রশ্নগুলো হয় এরকম যে হচ্ছে সালফারের গলনাঙ্ক কম বাট সোডিয়ামের গলনাঙ্ক সালফারের গলনাঙ্ক বেশি কিন্তু সোডিয়ামের গলনাঙ্ক কম। কেন কম হচ্ছে? যেহেতু সোডিয়াম ধাতু আবার হচ্ছে সালফার অধাতু হওয়ার পরেও শর্ত কেন কম হচ্ছে? এর যে বিভিন্ন গঠন কাঠামোগুলো আছে সেই গঠন কাঠামোগুলো সব ব্যাখ্যা করতে হবে। আবার দেখা গেল যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় বাট সিলিকন ডাই অক্সাইড একই পর্যায়ে একই গ্রুপের মৌল হওয়ার পরও কেন হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাই অক্সাইড আমাদের হচ্ছে কঠিন পদার্থ। এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসে। আবার দেখা গেল যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কেন হচ্ছে ডাইমার গঠন করে থাকে, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসে। তো এগুলো হচ্ছে আমাদের ক নাম্বার এবং খ নাম্বারের যে পরীক্ষা, খ নাম্বার যে কোশ্চেনগুলো আছে 2 নাম্বার অথবা 3 মার্কের যে প্রশ্নগুলো সেগুলোতে আসে থাকে। তারপর আপনারা দেখবেন দ্রাব্যতা থেকে পরীক্ষার প্রশ্ন এসে থাকে। দ্রাব্যতা থেকে প্রশ্নগুলো কিভাবে আসে যে দ্রাব্যতা আসলো যে কোন একটা যৌগ দ্রবীভূত হচ্ছে কিনা, যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কম দ্রবণীয় বা হচ্ছে অধক্ষেপ পড়ে কিন্তু হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অধক্ষেপ পড়ে না কেন, বা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড অধক্ষেপ পড়ে কিন্তু হচ্ছে কার অধক্ষেপণ ক্ষমতা বেশি কার অধক্ষেপণ ক্ষমতা কম, এটাও কিন্তু দ্রাব্যতার মধ্যে পড়ে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাইমার চলে গেল। বিভিন্ন যৌগের যে গঠন কাঠামোগুলো আছে অবশ্যই গঠন কাঠামোগুলো দেখতে হবে। সিলিকন ডাইঅক্সাইডের গঠন বলেন, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের গঠন বলেন, ডায়মন্ডের গঠন বলেন, হিরোকের গঠন বলেন, এই গঠনগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। এরপরে আমরা যেটা দেখবো ব্যাসার্ধ বলতে আয়নিক চার্জ বোঝাচ্ছি আমি। আয়নিক চার্জ দেখা গেল যে বলা থাকে যে ম্যাগনেসিয়াম 2+ এর আয়নিক চার্জ সোডিয়াম আয়নের আয়নিক চার্জ এর থেকে কম বা বেশি কেন, এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে।
যে কাঠটা কম, কাঠটা ছোট, কাঠটা বড়, যে আয়নের চার্জগুলো সেগুলো, মৌলের ভৌত অবস্থা এবং মৌলের ভৌত অবস্থাগুলো পরীক্ষায় আসতে পারে, যে সালফারের কোনটা ভৌত অবস্থা আছে, তারপর অক্সিজেনের ভৌত অবস্থা কেন হচ্ছে, নাইট্রোজেন কেন নিরপেক্ষ হিসেবে কাজ করতেছে, এই ধরনের যে বিভিন্ন মৌলের যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো আছে এবং হচ্ছে যেগুলা স্পেশালিটি বহন করে, এই ধরনের হচ্ছে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই আপনারা দেখবেন। তবে আপনারা চেষ্টা করবেন যে সঞ্জিত কুমার গুহ স্যারের বই আছে, বইয়ের মধ্যে আপনারা দেখবেন 2 নম্বর প্রশ্ন এবং অনেক সময় দেখবেন কিছু বক্স করে দেওয়া যে কোশ্চেনগুলো আছে, অবশ্যই এই বক্স করে দেওয়া অ্যানসারগুলো প্রশ্নগুলো আপনারা একটু রিভিশন করবেন যখন রিভিশন করবেন। ওকে, এরপর আমরা দেখব ডিপ্লব মৌল। এটা খুবই হট একটা নিউজ এবং হচ্ছে হট একটা ইম্পর্টেন্ট বলবো আমি, হট ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ যে ডিপ্লব মৌলগুলো থেকে পরীক্ষা প্রশ্ন এসে থাকে সচরাচর। আমি যে পরীক্ষায় দিই না কেন ডিপ্লব মৌল থেকে একটা প্রশ্ন থাকে। কেমিস্ট্রি যেখানে 50 এর উপরে প্রশ্ন থাকবে সেখানে ডেভেলপ নিয়ে একটা প্রশ্ন থাকবে, একটা শিওর থাকে। তাহলে ডেভেলপ নিয়ে কি টাইপের প্রশ্ন থাকে? ডেভেলপ নিয়ে প্রশ্নটা থাকে যে ডেভেলপের যে বৈশিষ্ট্যগুলো আছে এরা কেন অবস্থান্তর মৌল হিসেবে কাজ করতেছে এবং অবস্থান্তর মৌলের জন্য এরা আলাদা যে স্পেশাল যে 5টা বৈশিষ্ট্য বহন করে, যেমন হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে, এদের বিভিন্ন জারণ অবস্থা আছে, এরা চুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে, এরা হচ্ছে জটিল আয়ন গঠন করে, এই টাইপের যে 5টা আলাদা স্পেশাল ধর্ম আছে, এই স্পেশাল ধর্মগুলো নিয়ে পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে। সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন হয়ে থাকে এরা হচ্ছে রঙিন যৌগ গঠন করে এবং হচ্ছে এদের চুম্বকত্ব ধর্মটা নিয়ে। আমি যেটা অলরেডি লিখে রাখছি, চুম্বকত্বের ক্ষেত্রে চুম্বকত্বের মোমেন্টটাকে বলা হয় মিউ, মিউকে বিএম দ্বারা প্রকাশ করা হয় √n+2। এখানে n হচ্ছে কি বিজোড় ইলেকট্রন সংখ্যা, মানে কি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করার পরে আমাদের হুন্ডের নীতি, পলির বর্জন নীতি এবং আউটপুট নীতি ফলো করার পরে যখন আমি একটা ইলেকট্রন বিন্যাস করব কোন মৌলের, ওই মৌলে ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ কক্ষপথে কয়টা বিজোড় ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে এই n এর মান। তাহলে মিউ √n+2 এই সূত্রটা দিয়ে আমি তার চুম্বকত্ব ধর্মটা বের করতে পারবো। তবে এটা থেকে কি কোন প্রশ্ন আসে সেটা হচ্ছে জটিল আয়নের চুম্বকত্ব ধর্ম প্রদর্শন করতে পারে। তাহলে জটিল আয়নের যখন চুম্বকত্ব ধর্ম বের করতে পারে তখন আপনাকে একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বের সাথে মনে রাখতে হবে, সেখানে যে লিগ্যান্ড আছে সেই লিগ্যান্ডটা শক্তিশালী লিগ্যান্ড না দুর্বল লিগ্যান্ড। যদি দুর্বল লিগ্যান্ড হয়ে থাকে তাহলে কিন্তু তার যে ইলেকট্রন স্পায়ার করতে পারে, ইলেকট্রনকে সরাই দিয়ে বিজোড় ইলেকট্রনটাকে জোর করে দিতে পারে। আবার যদি সবল লিগ্যান্ড হয় তাহলে কি করতে পারে, বিজোড় ইলেকট্রনগুলোকে সরাই দিয়ে জোর করতে পারে। এবং যদি লিগ্যান্ডটা দুর্বল হয়ে থাকে তাহলে সেই এই কাজটা করতে পারে না, তখন তার বিজোড় ইলেকট্রনটা একভাবে কাউন্ট হয়। আবার যখন সবল লিগ্যান্ড থাকে তখন কিন্তু তার বিজোড় ইলেকট্রনটা আরেকভাবে কাউন্ট হয়। সো এই জিনিসটা খুবই মনোযোগ দিয়ে আপনারা পড়বেন। ইন্টারমিডিয়েটের বইয়ে, এখন গুহ স্যারের বই বলেন যে কোনো বই, সব বইয়ের মধ্যে এই কনসেপ্টটা খুব সুন্দর মতো ক্লিয়ার করে দেওয়া আছে। সেজন্য আপনারা অবশ্যই এই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবেন, কারণ এটা থেকে আমি রিসেন্টলি যে কয়েকটা পরীক্ষা দিয়েছি, ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে আমি কয়েকদিন আগে পিএইচসি নন ক্রিটিক্যাল একটা পরীক্ষা দিলাম, সেখানেও এই ধরনের একটা প্রশ্ন আসছিল। সো আপনারা চেষ্টা করবেন এটা হচ্ছে করার জন্য, কনসেপ্টটা ক্লিয়ার করে রাখার জন্য। আরেকটা দেখবেন আপনারা অম্লত্ব এবং ক্ষারত্ব এবং কোনটা উভয়ধর্মী। এই যে অক্সাইডগুলো আছে, বিভিন্ন ধাতব অক্সাইড বলেন, অধাতব অক্সাইড বলেন, সেই ধাতব অক্সাইড এবং অধাতব অক্সাইডগুলো তাদের যে ধর্মগুলো আছে তারা অম্লধর্মী না ক্ষারধর্মী, এবং হচ্ছে তারা পানিতে দ্রবীভূত হওয়ার পরে তারা কি ধরনের ধর্ম প্রদর্শন করতেছে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো আপনারা অবশ্যই এই জিনিসগুলো দেখবেন। যে দেখা গেল পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে সে কি অম্ল ধর্ম প্রদর্শন করে, বা হচ্ছে তার যে দ্রবণটা সে অম্লীয় দ্রবণ না ক্ষারীয় দ্রবণ হিসেবে কাজ করে, অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত অম্লীয় দ্রবণ হিসেবে কাজ করে না ক্ষারীয় দ্রবণ হিসেবে কাজ করে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। এরপরে আরেকটা দেখবো আমরা অরবিটাল অতিক্রমণ ও আমাদের পর্যায় সারণীর যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, সেই পর্যায় সারণীর টপিকগুলো হচ্ছে এই পর্যন্তই আমাদের শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা যেটা আসবো পরের পার্টটুকু, যে রাসায়নিক বন্ধন যে পার্টটা আছে সেই রাসায়নিক বন্ধন পার্টের মধ্যে চলে আসবো। রাসায়নিক বন্ধন পাঠের জন্য আমাদের আসতে হবে অরবিটাল অতিক্রমণ। অরবিটাল অতিক্রমণের জন্য যে রাসায়নিক বন্ধনের প্রথম এবং প্রধান যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে এমওটি থিওরি, মড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি। এই মলিকুলার অরবিটাল থিওরি থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, এবং কোনটা কোন ধরনের সংকরণ, কোন সংকরণের জন্য কি ধরনের বন্ধন কোণ হয়, এবং হচ্ছে কোন ধরনের বন্ধন বিদ্যমান, যেমন সিগমা বন্ধন না পাই বন্ধন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে সিগমা বন্ধন কিভাবে অঙ্কন করবেন, পাই বন্ধন কিভাবে অঙ্কন করবেন, অবশ্যই উদাহরণ সহ, যেমন একটা উদাহরণ মনে রাখতে পারেন মিথেন আর একটা ইথেন বা ইথাইন, এই ধরনের বন্ধনগুলো অবশ্যই আপনি মনে রাখবেন, চিত্র সহ, কনফিগারেশন সহ। পরীক্ষা আসলে অবশ্যই কনফিগারেশন সহ দিবে। এটা হচ্ছে আমাদের গেল অরবিটাল এবং হচ্ছে পাই বন্ধন এবং সিগমা বন্ধনের বৈশিষ্ট্যগুলো অবশ্যই আপনাদের দেখতে হবে, সাথে হচ্ছে উদাহরণ সহ। এরপর আমরা যেটা দেখো অরবিটাল সংকরায়ন এবং হচ্ছে বন্ধন কোণ, গঠন কাঠামো এবং যে ব্যতিক্রমগুলো আছে এগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসে। চাকরি পরীক্ষায় আসার জন্য হচ্ছে অরবিটাল অতিক্রমণ বা অরবিটাল সংকরায়ন থেকে একটা ভালো মানে পরীক্ষা কোশ্চেন হতে পারে, বা হচ্ছে আপনারা বিসিএস আইআর বলেন বা হচ্ছে
অন্য যে চাকরি পরীক্ষাগুলো আছে যেগুলোতে কেমিস্ট্রি মার্ক তুলনামূলকভাবে বেশি থাকে সেগুলোতে কিন্তু হচ্ছে এই অরবিটাল অতিক্রমণ বা অরবিটাল সংকরণ থেকে প্রশ্ন দিয়ে থাকে, যে একটা যৌগ দেওয়া থাকলে যেগুলোর মধ্যে কোন ধরনের সংকরণ বিদ্যমান এবং এর গঠন কাঠামো কিরকম হতে পারে, এর বন্ধন কোণ কিরকম হতে পারে এবং যে এর ডিটেইলস আনুষঙ্গিক যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন করা যায় সেটা হচ্ছে এই আমাদের অরবিটাল অতিক্রমণ বা অরবিটাল সংকরণ থেকে আমরা প্রশ্ন করতে পারি। ওকে, এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো সেটি হচ্ছে যে রাসায়নিক বন্ধনের মধ্যে আমরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সংকর অবস্থায় কোনো একটা যৌগ দেওয়া থাকবে সেই যৌগের কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থাটা কি এবং সেটা থেকে যে বন্ধন কোণগুলো আছে সেই বন্ধন কোণগুলো বের করা। অনেক সময় দেখা যাচ্ছে যে ফসফিনের বন্ধন কোণ কেন 92 হচ্ছে, বাট হচ্ছে একই ধরনের সংকরণ বিদ্যমান থাকার পরেও হচ্ছে অ্যামোনিয়ার বন্ধন কোণ 109 বাট হচ্ছে পানির বন্ধন কোণ 104.5 কেন এই ধরনের কমতেছে কেন, বা হচ্ছে 107, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় হয়ে থাকে যেগুলো হচ্ছে কমন প্রশ্ন। তবে এখানে কিন্তু আপনারা ব্যতিক্রম দেখবেন, যেমন হচ্ছে H2S এর কিন্তু বন্ধন কোণ কত 92, যেখানে আমাদের মিথেন বলি বা হচ্ছে অন্যান্য বলি 109, যেখানে sp3 সংকর হওয়ার পর সেটা অনেক কমে গেছে 92 হয়ে গেছে, কেন এটা কমতেছে বা হচ্ছে আমি রিসেন্টলি একটা প্রশ্ন দেখছিলাম PH3 এবং PF3 এই তিনজনের মধ্যে একই ধরনের সংকরণ বিদ্যমান, PH3 এবং PF3 দুজনের মধ্যে একই ধরনের সংকরণ বিদ্যমান পরেও এদের বন্ধন কোণের মধ্যে ডিফারেন্স দেখা যায় বেশি। কেন ডিফারেন্সটা হচ্ছে, এর কারণটা কিন্তু হচ্ছে নেগেটিভ ইফেক্ট বা এর তৈরিনাত্মকতার প্রভাব, যে আমাদের যে বন্ধন কোণের উপর বিভিন্ন যৌগের যে প্রভাবগুলো আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মানে কি বন্ধন কোণের উপর বিভিন্ন প্রভাব, যে প্রভাবগুলো আছে সেই প্রভাবগুলোর জন্য তাদের বন্ধন কোণগুলোর যে পরিবর্তনগুলো ঘটতেছে সেগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আসে। ওকে, তাহলে আমরা বন্ধন কোণ দেখলাম, এর মধ্যে কিন্তু লন পেয়ার বন্ড পেয়ার একটা ইফেক্ট আছে সেটা তো আমরা জানি। সো এটা আমাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে এবং পরীক্ষায় যেহেতু আসতেছে সেটা আমরা একটু দেখব। এরপর যেটা দেখব সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধনের মধ্যে যে টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে, সন্নিবেশ বন্ধন যে আছে সেই সন্নিবেশ বন্ধনের মধ্যে লিগ্যান্ড হচ্ছে কতটা, লিগ্যান্ড সংখ্যা কতটা, লিগ্যান্ডের মধ্যে দুর্বল লিগ্যান্ড কোনটা সবল লিগ্যান্ড, এবং ওই সন্নিবেশ বন্ধনের মধ্যে কোন ধরনের ক্যারেক্টারাইজেশন বহন করতেছে, সেটা ম্যাগনেটিক মুভমেন্ট এবং তার মধ্যে যে সেটা আয়নিক ক্যারেক্টার না হচ্ছে সমযোজী ক্যারেক্টার। সো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। সো এগুলো আমরা একটু ডিপ ভাবে পড়বো, যেহেতু পরীক্ষায় এই অধ্যায় থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসে। সো আমরা এই জিনিসগুলো অবশ্যই দেখব। আরেকটা হচ্ছে পোলারিটি কেন তৈরি হচ্ছে, পোলারিটির জন্য আমাদের কোন কোন মৌলগুলো দরকার, পোলারিটির জন্য আমাদের ফ্লোরিন নাইট্রোজেন আর অক্সিজেন দরকার। এই তিনটা মৌল থাকলে কিন্তু হচ্ছে তার পোলারিটি উৎপন্ন হয় এবং হচ্ছে আমরা জানি পোলারিটিটা কি, এটাও আপনারা অবশ্যই দেখবেন কারণ পোলারিটি থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে পোলার আয়ন থেকে তো চোখ বন্ধ করে মনে রাখতে হবে যে পোলার আয়ন থেকে আমরা কিন্তু বিভিন্ন যৌগের যে ধাতব বৈশিষ্ট্যগুলো বের করতে পারি, কোনটা হচ্ছে ধাতব বৈশিষ্ট্য, কোনটা আয়নিক বৈশিষ্ট্য, কোনটা বেশি দ্রবীভূত হচ্ছে, কোনটা কম দ্রবীভূত হচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। সো আমাদের এই পোলার আয়নটা জানতে হবে, হাইড্রোজেন বন্ধনটাও জানতে হবে। হাইড্রোজেন বন্ধন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, হাইড্রোজেন বন্ধন থেকে কিভাবে প্রশ্ন পরীক্ষায় আসে সেটা একটু বলে নেই। হাইড্রোজেন বন্ধন থেকে বিভিন্ন যৌগ দেওয়া থাকে যে ইন্ট্রামলিকুলার এবং ইন্টারমলিকুলার বা অন্তঃআণবিক বা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন যে দুটো আছে, এই অন্তঃআণবিক এবং আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনগুলো গুরুত্বপূর্ণ, যে কোন কোন যৌগের মধ্যে অন্তঃআণবিক আছে, কোনটার মধ্যে আন্তঃআণবিক আছে এবং এগুলো কি ধরনের ইফেক্ট ফেলে বিভিন্ন যৌগের মধ্যে। দেখা গেল যে হচ্ছে বলে দেওয়া থাকলো যে অ্যালকোহলের মধ্যে ও আছে বা হচ্ছে এসিটোনের মধ্যে ও আছে, বাট তার মধ্যে কেন হচ্ছে হাইড্রোজেন বন্ধন নেই। আবার হচ্ছে অ্যালকোহলের মধ্যে ও আছে, তার মধ্যে হাইড্রোজেন বন্ধন কেন থাকতেছে, বা পানির মধ্যে হাইড্রোজেন বন্ধনটা কেন এত বেশি সক্রিয়তা প্রদর্শন করতেছে, যেটা হচ্ছে এর গলনাঙ্ক অনেক বেশি বৃদ্ধি করতেছে। এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। এরপর আমরা যেটা দেখো ফাজারের নীতি। ফাজারের নীতিটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা থেকে আমরা বিভিন্ন ধর্মগুলো বের করতে পারি, কোনটা আয়নের ক্ষেত্রে, কোনটা হচ্ছে আয়নিক যৌগের মধ্যে সমযোজী যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেই সমযোজী বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় আসতে পারে। এই বৈশিষ্ট্যগুলো ফাজারের নীতি থেকে যে বৈশিষ্ট্যগুলো উদ্ভব হয় সেগুলো আমরা দেখবো। হাইড্রোজেন বন্ধনটা আমরা দেখলামই, ফাজারের নীতিটাও দেখলাম।
তো আমরা যদি এই আমার যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমি এতক্ষণ থেকে বললাম সেই গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমরা যদি পড়াশোনা করি বা প্রিপারেশন নিয়ে যাই তাহলে আমরা যে কোনো চাকরির পরীক্ষায় ভালো করব আশা করতেছি ইনশাআল্লাহ। আপনারা সবাই সেভাবে প্রিপারেশন নেবেন এবং এই যে আমি যে টপিকসগুলো বললাম এবং যে এই টাইপের প্রশ্নগুলো বললাম এই টপিকসগুলো আমি কোনো না কোনো চাকরি পরীক্ষা পেয়েছি জন্যই হচ্ছে আমি আপনাদেরকে বলতে পারলাম। আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক কমেন্ট করবেন যেন হচ্ছে আমার চ্যানেলটি গ্রো করতে পারে এবং আপনাদের কাছে বিভিন্ন যে পোস্টগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা দ্রুত পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।